স্বপ্ন ছোঁয়ার ক্ষেত্রে একটা উদাহরণ আমরা বারবার বলি, বামন হয়ে চাঁদে হাত দেওয়া বা চাঁদ ছোঁয়া হয়তো অনেকটাই স্বপ্নের অনেকটাই ধরাশায়ী করে দেওয়ার মতো একটা বিষয়, যেটা অভিক বলছিল যে প্রবাদ আমরা শুনে আসছি। কিন্তু স্বপ্নের কাছাকাছি গিয়ে এবার পৌঁছাবো, তার কারণ আজ থেকে ঠিক 7 বছর আগে 2017-এ তখন জাপানের বিজ্ঞানীরা চাঁদে সুড়ঙ্গের খোঁজ পেয়েছিলেন এবং এক প্রকার হাওয়াই দ্বীপের কাউমিনা লাভা যে টিউব তার হদিশ পাওয়া গিয়েছিল, সেখানে মানুষের অস্তিত্বের খোঁজ পাওয়া গিয়েছিল কি মহাকাশে। আর সময় বলছে যে অ্যাপোলো 11 যার 55 বছর পার হয়ে গিয়েছে, এবার আবার নাসার তরফ থেকে নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে মানব সম্প্রদায়কে বা মানুষকে চাঁদে পাঠানোর ক্ষেত্রে। কেন? কারণ যে সুড়ঙ্গ, যে গুহ চাঁদে হদিশ পাওয়া যাচ্ছে, মঙ্গলে আদিম সময়কার পাথর, জৈব রাসায়নিক বিভিন্ন বিষয়গুলো একের পর এক মহাকাশ বিজ্ঞানীদের এই যাত্রাপথে উঠে এসেছে। অভিক, আজ তাহলে আজকের জিরো আওয়ারে আমরা আলোচনা করি সেই চাঁদ, সেই মঙ্গল। একেবারে মহাকাশ বিজ্ঞানীদের মুখে এখন চাঁদে গুহা, মঙ্গলে আদিম পাথর, অর্থাৎ সৌরজগতের অংশ এই গ্রহ উপগ্রহে কি মানুষের বসতি গড়ে তোলা সম্ভব? এই প্রশ্ন ঘিরে চর্চা তুঙ্গে। কেন এই চর্চা দেখুন। অ্যাপোলো 11-র 55 বছর পার, চাঁদে ফের মানুষ নামাতে কোমর বাঁধছেন নাসা। আর এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার লুনার অরবিটার স্পেসক্রাফটের তোলা ছবি বিশ্লেষণ করে চন্দ্রপৃষ্ঠে বড় গুহা এবং সুড়ঙ্গের খোঁজ। এই আবিষ্কার মহাকাশ বিজ্ঞানীদের হাতে চাঁদ পাওয়ার মতন, কারণ ভবিষ্যতে এই গুহা এবং সুড়ঙ্গে মানুষের বসতি গড়ে তুলতে পারবে গবেষণা সংস্থাগুলো, বলছেন বিজ্ঞানীরা। নাসা বলছে 55 বছর আগে নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন যেখানে নেমেছিলেন, সেখানেই এই গুহা ও সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে। সমুদ্র যেমন ভূপৃষ্ঠ কেটে খাড়ি তৈরি করে, তেমন ব্যাসল্টের খাড়ির সন্ধান মিলেছে গুহার আশেপাশে। তবে বিন্দু বিন্দু থেকে সিন্ধু, তেমনি একটি গুহা আরও বহু গুহার অস্তিত্বের জানান দিচ্ছে, দাবি মহাকাশ গবেষকদের। তাই চাঁদ জুড়ে অনায়াসে বসতি গড়তে কোমর বাঁধতে পারে নাসা, ইসরোর মতো গবেষণা সংস্থাগুলো, দাবি বিশেষজ্ঞদের। গবেষকরা বলছেন, মানুষের বাস্তুতন্ত্রে দুটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, অক্সিজেন আর জল। খাড়ি, গুহা আর সুড়ঙ্গ যখন মিলেছে, তখন জল এবং অক্সিজেন পাওয়াও সম্ভব, অনুমান বিজ্ঞানীদের। গবেষকরা বলছেন, চাঁদের মেরুতে বরফ রয়েছে আর বরফ সূর্যের আলো থেকে সুরক্ষিত। তাই মেরুতে মানুষ পাঠিয়ে জল এবং অক্সিজেনের সুবন্দোবস্ত করে ক্রমেই গুহা এবং সুড়ঙ্গে মানুষের বসতি গড়ে তোলা সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। এদিকে পৃথিবীর উপগ্রহে যেমন বসতি গড়তে হিসেব নিকেশ শুরু নাসা, ইসরো সহ অন্য মহাকাশ গবেষণা সংস্থার, তখন মঙ্গলে আদিম যুগের হদিশ নাসার মহাকাশযান রোভারের। অর্থাৎ প্রাচীন পাথরের অস্তিত্ব ধরা পড়েছে নাসার মহাকাশযানের ক্যামেরায়। জেভায়া ফলস নামে পরিচিত এই পাথর লাল গ্রহের আদিম যুগের নিদর্শন, বলছেন বিশেষজ্ঞরা। আদিম যুগ যখন আছে, আদিম মানব কি আছে? এই প্রশ্ন ঘিরে চর্চা তুঙ্গে মহাকাশ বিজ্ঞানী মহলে। মঙ্গলে খুঁজে পাওয়া পাথরে জৈব উপাদান বিশ্লেষণ করে রাসায়নিকের অস্তিত্ব মিলেছে, বলছে নাসা। এই পাথরের ওপর দিয়ে জল বয়ে যাওয়ার চিহ্নও ধরা পড়েছে নাসার ক্যামেরায়। অর্থাৎ জলই জীবন বা জীবনের অস্তিত্ব, অনুমান গবেষকদের। চিয়াভা ফলস মঙ্গলের উত্তর প্রান্তের নারেটিভা নামক একটি প্রাচীন নদীর সামনে অবস্থিত। অর্থাৎ নদী, পাথর, প্রাণ, আদিম যুগ অর্থাৎ জীবনের সব অস্তিত্ব যদি লাল গ্রহে থাকে, তবে মানুষ নয় কেন? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ। এই সন্ধান, এই ইঙ্গিত, এই আঁচ পাওয়ার পর এবার চাঁদে ফের মানুষ নামাতে কোমর বেঁধেছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা। দিদি, আর তারই সুযোগ সন্ধানী বা তারই এই সুযোগ সন্ধান করতে আজকের জিরো আওয়ারে আমরা যার সঙ্গে আলোচনা করব, যিনি আমাদের সঙ্গে দূরবর্তী স্থান থেকে সরাসরি রয়েছেন, স্বাগত জানাবো মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজের আজকের আলোচনায়। চাঁদ বরাবর সকলের রোম্যান্স, চাঁদ নিয়ে প্রচুর গান শুধু নয়, উপন্যাস থেকে লেখনী সমস্ত কিছুই আমরা দেখেছি। তবে ট্রেন্ড বলছে টম ক্রুজ থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরা ইতিমধ্যেই চাঁদে জমি কিনেছেন। প্রয়াত সুশান্ত সিং রাজপুত, তিনিও জমি কিনেছিলেন। শাহরুখ ভক্তরা শাহরুখকে জমি কিনে উপহার দিয়েছেন চাঁদের সেই জমি। তাহলে সেই চাঁদ কি হিউম্যান কলোনিতে পরিণত হতে চলেছে, বা সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষায় ফ্যান্টাসি কোথাও একটা বাস্তবায়িত হতে চলেছে? দেখুন, প্রথম হচ্ছে যে আমি এই চাঁদে যে লাভা টিউবগুলোর কথা বলছেন, সেগুলো আমি একটু ডেসক্রাইব করি।
যে এই চাঁদের এই টিউবগুলো সাধারণত যেখানেই ভলক্যানো আছে, গলন্ত লাভা যেখান দিয়ে চলে যাচ্ছে, সেই গলন্ত লাভার বাইরের সারফেসটা ঠান্ডা হয়ে যায়। বাইরেটা যেহেতু ঠান্ডা, বাইরের দিকটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু ভেতরে গলন্ত লাভাটা চলতে থাকে। এই কারণে লাভাটা যখন বয়ে চলে যায়, একটা গোল টিউবের মতো জিনিস তৈরি হয়। এখন আমাদের হাওয়াইতে আছে, জেজু আইল্যান্ডে আছে, যে আইল্যান্ডগুলো ভলক্যানো থেকে তৈরি হয়েছে সেগুলোতে প্রত্যেকটাতেই এই লাভা টিউব আছে। অর্থাৎ লাভা টিউব হলে বোঝা যাচ্ছে যে সেখানে ভলক্যানিক অ্যাক্টিভিটি ছিল, এবং জিওলজিদের জন্য এটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস। এবং এ পর্যন্ত গত 7-8 বছর ধরে 278খানা এরকম লাভা টিউব চাঁদের উপর পাওয়া গেছে। এই 278টার মধ্যে 2খানা রয়েছে মারে ট্রাঙ্কুইলিটাসে, অর্থাৎ সি অফ ট্রাঙ্কুইলিটিতে, যেখানে অ্যাপোলো 11 অ্যাকচুয়ালি ল্যান্ড করেছিল। এই লাভার টিউবগুলো টিপিক্যালি প্রায় 300 মিটার মতো, 30 মিটার মতো এরকম ডায়ামিটার, 30 থেকে 100 মিটার, আর প্রায় 100 ফুট 150 ফুট মতো মানে যেই একটা পাথরের স্তর মিলবে, তারপর একটা টিউব চলে গেছে মাটির নিচে বহু দূর ধরে। একদম গোড়ার দিকে যে টেম্পারেচারটা, একদম মুখের কাছে যে টেম্পারেচারটা, আপনারা জানেন যে চাঁদের প্লাস 130 থেকে মাইনাস 120 এরকম একটা টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয়, ফলে ওই জায়গাটা এখনও খুব হস্টাইল। কিন্তু আমাদের এখানে যেমন গুহার মধ্যে জায়গাটা একটা ঠান্ডা থাকে এবং অল ওয়েদার একটা পার্টিকুলার টেম্পারেচার থাকে, সেখানেও আমরা আশা করছি যে এই টিউবের মধ্যে কোনো না কোনো জায়গায়, ডিপ টিউবের মধ্যে, যেখানে টেম্পারেচার তো বটেই, উপরন্তু সেই জায়গাটা কসমিক রে থেকে রক্ষা পাবে এবং সূর্য থেকে যত হস্টাইল পার্টিকেলগুলো আসছে রক্ষা পাবে। ফলে মোস্ট ইম্পর্টেন্ট ডিসকভারি, এটাকে আমি বলতে পারি যে এ পর্যন্ত চাঁদের জল পাওয়ার পরেই এই লাভা টিউব পাওয়াটা কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডিসকভারি, যে মানুষ সেখানে কন্টিনিউয়াসলি থাকতে পারবে। এবং দল বেঁধে থাকতে পারবে কিনা বলতে পারি না, কিন্তু যারা সায়েন্টিস্ট মানুষ, যারা কয়েকজন মিলে তারা রিসার্চ করতে চাইছেন, তারা অবশ্যই শেল্টার নিতে পারবেন। তবে অক্সিজেনের অভাব হবে, সেই ব্যাপারটা তো এখানেও পাহাড়ের উপরে হয়, সেটা ম্যানেজ করা যাবে। তো এই যে লাভার যে টিউবগুলো, এইটা কিন্তু তার জন্য যে অক্সিজেন দরকার সেটাও আপনাদের নিয়ে আসতে হবে সাউথ পোল থেকে, কারণ সাউথ পোলে জল আছে প্রচুর, এবং সেই জল থেকে আমরা হাইড্রোলিসিস মানে ইলেকট্রোলিসিস করে আমরা অ্যাকচুয়ালি হাইড্রোজেন এবং অক্সিজেনকে বার করতে পারি, যা দিয়ে প্রপেলেন্টও তৈরি করা যায়, আবার অক্সিজেনও তৈরি করা যায়। ফলে অবশ্যই নাসার উৎসাহিত হওয়ার কারণ আছে। এবার এটা যদিও 7-8 বছর আগে আবিষ্কার হয়েছিল, রিসেন্টলি এটা পুরো সাইজ ক্যালকুলেশন করা গেছে। অ্যাকচুয়ালি রাডার দিয়ে দেখা গেছে যে এটা ডিপের মধ্যে অনেক দূর চলে গেছে। ফলে অবশ্যই এটা এখন যারা যাবে তারা ওই জায়গাটাকে এক্সপ্লোর করবে। একেবারে এখান থেকে সন্দীপ বাবু 55 বছর আগে 1969-এর দিকে তাকালে নীল আর্মস্ট্রং, 2017 7 বছর আগে জাপানের বিজ্ঞানীদের আবিষ্কার, আজ 2024 7 বছর পর বর্তমান সময়ে আরো গভীরে গিয়ে তথ্যের সন্ধান। কতটা নতুনভাবে চাঁদকে চেনা গিয়েছে? এটা অবশ্যই না, এটা এই যে 7 বছর ধরে যে লাভা টিউবগুলো গেস করা হচ্ছিল, জাপানি স্যাটেলাইট আমাদের লুনার রেকগনিশন অরবিটার যেটা কন্টিনিউয়াসলি ফটো তুলে গেছে, কিন্তু এত স্ট্রংভাবে এই যে ইটালিয়ান যে নিউজ যে ইটালিয়ান যে পেপারটা বেরিয়েছে গত সপ্তাহে, যার জন্য আবার নতুন করে উৎসাহ জেগেছে, সেটা হলো ওরা অ্যাকচুয়ালি ভেতরের ফটো তুলতে পেরেছে রাডার দিয়ে। অর্থাৎ টিউবটা সত্যিকারেরই মাটির নিচে বহুদূর অবধি গেছে, শুধু ওপরের গর্তটা না, এ পর্যন্ত শুধু ওপেনিংটা ছবি তুলতে পেরেছিল স্যাটেলাইট দিয়ে, কিন্তু এখন স্যাটেলাইট রাডার দিয়ে ওরা দেখতে পেরেছে যে আরও ভেতরে ছবি তুলতে পেরেছে, সেইটাতে আমাদের আগ্রহটা বেড়েছে আরও বেশি। ফলে এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট নিউজ। একেবারে আপনি যেটা বললেন যে হয়তো দল বেঁধে বহু মানুষ থাকতে পারবেন না, কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা রিসার্চের জন্য, অনুসন্ধানের জন্য কি পরিকাঠামো, কি সহযোগী বিষয়কে একত্রিত করতে পারলে চাঁদে গিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা অনুসন্ধান সম্ভব? একটা আমি খালি অ্যাড করতে পারি যে আপনারা জানেন যে নাসা অলরেডি চাঁদের যে রেগোলিথ যেটা আছে সেটাকে নাসা অলরেডি ল্যাবরেটরিতে তৈরি করেছে, এটার নাম হচ্ছে এক্সোলিথ। এবং এই এক্সোলিথকে তৈরি করে ওরা 3D প্রিন্টিং করে অলরেডি ছোট ছোট ইগলুর মতো বিল্ডিং তৈরি করা শুরু করেছে, যাতে একটা 3D প্রিন্টার নিয়ে গিয়েই এক্সোলিথ মানে রেগোলিথ ইউজ করে ওরা ছোট ঘর বানিয়ে ফেলতে পারে।
ফলে ওই জায়গাগুলোর মধ্যে কলোনির মতো বিল্ডিং তৈরি করে ফেলা সেটা ম্যাটার অফ ডেজ, জাস্ট একটা দিনের মধ্যেই বিল্ডিং তৈরি করে ফেলা যাবে। শুধু যদি মানে আমার কাছে এখন অক্সিজেনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সার্ভাইভালের জন্য। বাকি অ্যাবসোলুটলি নাসার কাছে রেডিমেড বিল্ডিং অলমোস্ট রেডি, যেটা কসমিক রে থেকে এবং সূর্যের হস্টাইল রে থেকে প্রোটেক্টেড। এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে টিউবটা, এটা মানুষকে রিয়েলি ওই যে না দিস অ্যাকচুয়ালি সাবজেক্টটা এগিয়ে গেছে প্রায় মনে করুন 100 বছর হঠাৎ। একেবারেই সন্দীপ বাবু যে কথা বলছিলেন, এবং তৃতীয় এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয়ে খুব স্পষ্ট যে বিশ্ব উষ্ণায়নে পৃথিবী জুড়ে সর্বনাশ, তাহলে কি এবার চাঁদে গিয়ে বাস? শুধুমাত্র চাঁদ নয়, লাল গ্রহ মঙ্গলেও একদম আদিম পাথরের হদিশ পাওয়া গিয়েছে। সেখানে আর কি কি তথ্য, সব নিয়ে জিরো আওয়ারে ফিরবো দিদির সঙ্গে আমি অভিজ্ঞ। একটা বিরতির পর সঙ্গে থাকুন। লাইফের জীবনের সন্ধান কি পাওয়া যাচ্ছে চাঁদে বা মঙ্গলে? লাল গ্রহ মঙ্গলে সেখানে আদিম পাথরের হদিশ, সেখান থেকে দাঁড়িয়ে সুড়ঙ্গ যেমন চাঁদে মঙ্গলে পাথর, সেই পাথরের হদিশ থেকে নতুন কি সন্ধান অনুসন্ধান সম্ভব? মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ বাবু, মঙ্গল গ্রহ, লাল গ্রহে ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন, কিন্তু মঙ্গল গ্রহে কি মঙ্গল খবর রয়েছে? আচ্ছা দেখুন, মঙ্গল গ্রহের একটা খুব মজার জিনিস আপনাদেরকে জানতে হবে, হিস্টোরিটা জানতে হবে। যে মঙ্গল গ্রহ কিন্তু শুরু হয়েছিল পৃথিবীর মতোই, এবং মঙ্গল গ্রহে জলও ছিল, এবং জল ছিল, মানে ভলক্যানো ছিল, পাহাড় ছিল, এবং ম্যাগনেটিক ফিল্ডও ছিল। এবং আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে কোনো ম্যাগনেটিক ফিল্ডটা হঠাৎ ধীরে ধীরে মঙ্গল গ্রহ থেকে চলে যেতে থাকে, বন্ধ হয়ে যায়। ম্যাগনেটিক ফিল্ডটা যেই উঠে গেল মঙ্গল গ্রহ থেকে, সঙ্গে সঙ্গে সূর্য থেকে যত হস্টাইল যে চার্জ পার্টিকেলগুলো আসছে, তারা কী করলো, মঙ্গলের যে জলবায়ু ছিল সে জলবায়ুটাকে তারা সরিয়ে ফেলো, মানে মঙ্গল গ্রহ থেকে সরিয়ে ফেললো। ফলে মঙ্গল গ্রহে আপাতত বাতাস নেই, অলমোস্ট নেই, 95% কার্বন ডাইঅক্সাইড, এবং আমাদের তুলনায় 10 গুণ হালকা, মানে টেনুয়াস। এবার এই সিচুয়েশানটা কিন্তু মঙ্গল গ্রহে 350 কোটি বছর আগে ছিল না। ফলে আপনাকে বুঝতে হবে যে পৃথিবীতে কিন্তু 370 কোটি বছর আগেই প্রাণ সৃষ্টি হয়েছে, সায়ানো ব্যাকটেরিয়া ওখানে অক্সিজেন সাপ্লাই দিয়েছে। অর্থাৎ মঙ্গল গ্রহেও 350 কোটি বছর আগে মানে ফার্স্ট প্রাণীর সৃষ্টি হওয়া সম্ভব, এবং তারা হয়তো বা একটু ডেভেলপ করতে শুরু করেছিল যে সময় ম্যাগনেটিক ফিল্ডটি উধাও হয়ে যায়, জল এবং সমস্ত কিছু উধাও হয়ে আজকের মতো রুক্ষ সূক্ষ্ম মঙ্গল গ্রহ আমরা দেখতে পাই। এই গল্পের পরিপ্রেক্ষিতে আমি বলছি যে কেন এই যে আজকের ডিসকভারিটা এত ইম্পর্ট্যান্ট। মঙ্গল গ্রহে যেটা পাওয়া গেছে সেটা একটা ক্যালসিয়াম সালফেট একটা কেমিক্যাল, এবং ক্যালসিয়াম সালফেট কেমিক্যাল তৈরি করতে গেলে আপনাকে জল উপর দিয়ে জল প্রবাহ হতেই হবে, এবং ফলে বোঝা গেল সেখানে জলের প্রবাহ ছিল। এই ক্যালসিয়াম সালফেটের প্রবাহের উপরে একটা আবার পাওয়া গেছে ডিপোজিট, যে ডিপোজিটটা বাইরে থেকে আসেনি, সেটা মঙ্গল গ্রহে বসেই তৈরি করতে হয়েছে কেমিক্যাল রিয়াকশান। ফলে দেখুন, মঙ্গল গ্রহে যে অর্গানিক মলিকুল আছে সেটা আমরা বহুকাল থেকে জানি, 20 বছর থেকে জানি যে অর্গানিক মলিকুল আছে, কিন্তু অর্গানিক মলিকুল থাকা আর লাইফের সিগনেচার থাকা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। অর্গানিক মলিকুল তৈরি হয়েছিল যখন সোলার সিস্টেম তৈরি হয়েছিল, সেই সময়তে অর্গানিক মলিকুলগুলো তৈরি হয়ে গিয়েছিল, প্রত্যেকটি গ্রহেরই প্রাণ তৈরির একটা সম্ভাবনা রেখে গিয়েছিল। কিন্তু সেই অর্গানিক মলিকুলগুলো যে ডেভেলপ করেছিল সমুদ্রের জলের সঙ্গে, এবং অলরেডি মনোসেলুলার মানে এককোষী, যেমন আমাদের দেশে সায়ানো ব্যাকটেরিয়া, কিংবা ইভেন কমপ্লেক্স মলিকুল ফর্ম করেছিল, কমপ্লেক্স প্রাণ সৃষ্টি করেছিল আজ থেকে প্রায় 350 কোটি বছর আগে, সেইটাকে যদি দেখতে পাওয়া যায়, তাহলে আজও যদি লাইফ নাও থাকে, আমরা দেখতে পাবো পৃথিবী 350 কোটি বছর আগে কী ধরনের প্রাণ সবে কমপ্লেক্স মানে প্রাণ সৃষ্টি হচ্ছিল, তার একটা টাইম ক্যাপসুল আমরা দেখতে পাবো মঙ্গল গ্রহে। ফলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমি বলছি না যে সেখানে মানুষ আছে নেই, সেটা সম্ভব না, কারণ ওখানে 95% কার্বন ডাইঅক্সাইড। ফলে প্রাণ, কোনো উন্নত মানের প্রাণ অন্তত পক্ষে যাদের অক্সিজেনের দরকার, মেটাবলিজম করতে হয়, ফেরাস থেকে ফেরিক অক্সাইড করতে হয় আমাদের ব্লাডে কন্টিনিউয়াসলি, সেই জিনিসগুলো নেই। কিন্তু যা পেয়েছি তাও কম নয়। যেটা পেয়েছি আমরা, যে 350 কোটি বছর আগে পৃথিবীতে প্রাণ যেভাবে ইভলভ হচ্ছিল, সেই তারই একটা যেন টাইম
ক্যাপসুল ওখানে থেকে গেছে। একেবারে এখান থেকে সন্দীপ বাবু একটা বিষয় বোঝার চেষ্টা করি, নাসা যেমন অত্যন্ত উচ্ছ্বাস, উদ্বেগ বা অত্যন্ত আগ্রহের সঙ্গে নাসা চাঁদের এই অনুসন্ধানের ক্ষেত্রে খুব দ্রুততার সঙ্গে এগোতে চাইছে, মঙ্গল গ্রহ নিয়ে বিজ্ঞানীদের ক্ষেত্রে এখন এই মুহূর্তে এই পর্যায়ে দাঁড়িয়ে কি ভাবনা? দেখুন, প্রথম কথা, চাঁদে যেটা পেয়েছে সেটা দিয়ে একদম মানে একটা যদি রোভার নিয়ে যায়, রোভার চালিয়ে সোজা সুরঙ্গে চলে যেতে পারবে, মানে দ্যাট ইজ এ ভেরি নাইস থিং। মঙ্গলের ব্যাপারটা যেটা হচ্ছে, মঙ্গলে এইসব জায়গা থেকে আপনারা জানেন যে পার্সিভারেন্স অলরেডি প্রায় 20 জায়গা থেকে পাথর ক্যাপসুলে ক্যাপসুলে করে রেখে দিয়েছে। এবার সেই ক্যাপসুলগুলো তাকে পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে। নাসার এখন টাকা সংকট যাচ্ছিল এবং এই নাসা বলছিল যে এটাকে সত্যিকারের এই এক্সপেন্সিভ জিনিসটাকে আমরা করবো কি করবো না, ফান্ডিংয়ের অভাব। কিন্তু এই অবজারভেশনের পরে, এই সিগনেচার অফ লাইফের পরে আমি অ্যাবসলিউট সার্টেন নাসার কাছে যদি ফান্ড নাও থাকে, সারা বিশ্বের বিভিন্ন দেশ তাকে সাহায্য করবে, ইনক্লুডিং ইন্ডিয়া। আই এম শিওর যে এই স্যাম্পেলগুলোকে যেমন করেই হোক ফিরিয়ে আনতে হবে। তার মধ্যে মাইক্রো ফসিল আছে কিনা, মাইক্রোস্কোপিক লাইফের কোনো যেমন সেল আছে কিনা, সায়ানো ব্যাকটেরিয়ার মতো আমরা যে ফসিলগুলো পেয়েছি মরক্কোতে, সেই ধরনের ফসিল এর মধ্যে আছে কিনা। ফলে এগুলোকে এখন ফিরিয়ে আনতেই হবে। আগে যেমন করবো কি করবো না একটা সেনেটে ডিসকাশন চলছিল, এখন সেই ডিসকাশনের কোনো কারণ নেই। দিস থিংস হ্যাভ টু কাম ব্যাক টু আর্থ। সেক্ষেত্রে সন্দীপবাবু একদম শেষ একটা প্রশ্ন মানুষের জন্য রাখতে চাইবো, কারণ দেখুন চাঁদ নিয়ে ফ্যান্টাসি একদম শুরু করেছিলাম, ফ্যান্টাসি দিয়ে, চাঁদ নিয়ে ফ্যান্টাসি আর মঙ্গল নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রবাদ, মঙ্গলেই ভালো, আর সেখান থেকে দাঁড়িয়ে মানুষের মনে এই সমস্ত বিজ্ঞানীদের প্রয়াসে কতটা রোমাঞ্চ সঞ্চার হতে পারে? না, আমি সবসময় একটু প্র্যাগম্যাটিক। আমি যেটা বলতে চাই যে সবসময়তেই হয়তো একটু ড্যাম্প মনে হবে যে আমার কাছে এই পৃথিবীটাকে বাঁচানোর হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কারণ আমি কখনোই এনভিসাজ করছি না কিংবা ভগবানের কাছে কখনো প্রার্থনা করব না যে আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এবং পৃথিবীর অবস্থা এত বাজে হলো, একটা মনে করুন অ্যালোপ্যাথিক ওষুধ আর হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে যে পার্থক্যটা, যে এখানে একটা জিনিস আপনি গ্লোবাল ওয়ার্মিং করে নষ্ট হয়ে যাচ্ছে, আপনি সেখানে এয়ার কন্ডিশনের সংখ্যা বাড়িয়ে যাচ্ছেন কিংবা রেফ্রিজারেটরের সংখ্যা বাড়িয়ে যাচ্ছেন, দ্যাট ইজ নট দি সলিউশন। ফলে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো পৃথিবীটাকে আগে স্টোর করো, যাতে শান্ত রাখো, যাতে আমরা ওইসব জায়গাগুলোকে এক্সপ্লোর করে আসতে পারি। আমি মনে করি না কখনোই যে আমরা সেখানে গিয়ে করতে পারবো, মানে বসতি বিশাল স্কেলে করতে পারবো, তার কারণ সেখানে বাতাস অ্যাকচুয়ালি নেই, আর চাঁদে তো নেই। মঙ্গলে যা আছে সেটা আমাদের জন্য অন্তত সুটেবল না। কিন্তু এক্সপ্লোরেশন করে মানুষকে জ্ঞান দেয়, হিউম্যানিটির মানে স্পেস হচ্ছে হিউম্যানিটির জন্য। কাজে নাসা যাক কিংবা ইসরো যাক কিংবা জয়েন্টলি যাক, তারা আমাদের জন্য নলেজ সংগ্রহ করতে যাচ্ছে, আমরা তাদের খুবই খুশি। পৃথিবী তার জন্য ছাড়তে হবে বলে আমি রেকমেন্ডেশন দেবো। একেবারে প্রশ্নই ওঠে না। এবং এখান থেকে যাবো আমাদের আজকে বিস্তারিত বলার জন্য অনেক ধন্যবাদ। মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। তবে খুব স্বাভাবিকভাবেই বিশ্ব উষ্ণায়নে যতই প্রভাব পড়ুক, কারণ এই পৃথিবী, আপনার এই পৃথিবী আরও মানব সভ্যতার, মানব জাতির বসবাসযোগ্য হয়ে উঠুক, কিন্তু চাঁদ বা মঙ্গল নিয়ে বিজ্ঞানীদের অনুসন্ধান আরও গভীরে যাক, আরও অনেক তথ্য আসুক, সমৃদ্ধ হই আমরা প্রত্যেকে, এই প্রত্যাশাই থাকবে আজ। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।